ব্যক্তির লাভ ক্ষতি থেকে শুরু করে রাষ্ট্রের উন্নয়ন সবকিছুর পেছনেই থাকে অর্থনীতির অবদান। সেজন্য দরকার আর্থিক হিসাব নিকাশ আর অর্থনীতির চুলচেরা বিশ্লেষণ। আর এই বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন অর্থনীতির সংলাপ। প্রতি শনিবার রাত 10টায় আমরা হাজির হই এই সংলাপে। আর আজ আপনাদের সঙ্গে আছি আমি মোস্তফা মাহবুব। অর্থনীতির সংলাপের আজকের বিষয় যুক্তরাষ্ট্রের শুল্ক হুঁশিয়ারি ও নিরাপত্তা ঝুঁকি। এই বিষয় নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন ও ডিসিসিআইয়ের সাবেক সভাপতি শাকিল চৌধুরী এবং আছেন রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট রেপিডের চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর আব্দুর রাজ্জাক, আছেন নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে ইলাহি আকবর। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। যুক্তরাষ্ট্রের শুল্ক হুঁশিয়ারি ও নিরাপত্তা ঝুঁকি এই বিষয় নিয়ে কথা বলতে চাই। ডক্টর আব্দুর রাজ্জাক, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা দেখলাম যে বাংলাদেশের জন্য যে শুল্কের স্তরটি আসলে ঘোষণা করা হলো সেটি নিয়ে একটা স্বস্তির জায়গা আমরা ছিল, আমাদের উদ্যোক্তাদের মধ্যেও সেটি ছিল। কিন্তু এর পর আমরা দেখলাম যে ভারতের জন্য যেটি ছিল সেটি হঠাৎ করে দ্বিগুণ হয়ে গেল। মানে এই পুরো বিষয়টা কি আসলে একটা আনসার্টেনিটির মধ্যে দিয়েই তো যাচ্ছে, সেটি কি আসলে খুব স্বস্তিকর জায়গায় আছে কিনা? আমরা দেখলাম যে বাংলাদেশের যে যখন এটা প্রকাশ হলো সব পক্ষ থেকে এক ধরনের স্বস্তি, একটা কি বলবো, একটা নির্ভার অবস্থার তৈরি হলো, কিন্তু আসলে কি তেমন হওয়ার সুযোগ আছে? হ্যাঁ, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। অস্বস্তির মধ্যে আমরা স্বস্তি খুঁজে নিয়েছিলাম যখন বলা হলো যে আমাদের উপরে শুল্ক হারটা 20 ভাগ হবে। কেন বলছি অস্বস্তির মধ্যে? কারণ হচ্ছে অস্বস্তি ছিল যে এটা 35 ভাগ হতে পারত, সেটা আমরা 25 ভাগে নামিয়ে আনতে পেরেছিলাম, 20 ভাগে নামিয়ে আনতে পেরেছি। কিন্তু মনে রাখতে হবে, দেখুন, আমরা যখন বাণিজ্য নিয়ে কথা বলি আমরা দেখি আমাদের রাইভাল যারা থাকে, যারা কম্পিটিটর, তাদের উপরে শুল্ক কতখানি পড়লো। কারণ প্রতিযোগিতার সক্ষমতা নির্ভর করে যাদের সঙ্গে প্রতিযোগিতা করছি তাদের সক্ষমতার উপরে। তো কাজে যেহেতু আমাদের যারা অন্যান্য কম্পিটিটর আছে তাদের উপরে মোটামুটি শুল্ক হার একই রকম আছে যদি আপনি ভিয়েতনাম, ক্যাম্বোডিয়াদের সঙ্গে কম্পেয়ার করেন, আর ইন্ডিয়ার ক্ষেত্রে শুল্কটা বাড়িয়েছে। এটা অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে আমাদের এই মুহূর্তে খানিকটা স্বস্তি আছে। কিন্তু খেয়াল করতে হবে, দেখুন, শুল্ক কিন্তু আমাদের বেড়ে যাচ্ছে এবং এটা কিন্তু ভয়াবহ লেভেলে কিন্তু বেড়ে যাচ্ছে। গার্মেন্টের ক্ষেত্রে আমাদের শুল্ক ছিল 15 থেকে 16 ভাগের মতো গড়ে, এবং গার্মেন্ট যারাই প্রস্তুত করে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠায়, আমাদের মেন যারা রাইভাল সাপ্লায়ার আছে চায়না, ইন্ডিয়া, ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া, সবার উপরে ছিল এই 15 থেকে 16 ভাগের মধ্যে গড়ে। এটার সঙ্গে এখন কিন্তু অতিরিক্ত যোগ হচ্ছে 20 ভাগ। তাহলে এই স্বস্তির মধ্যে অস্বস্তির জায়গাটা হচ্ছে যেহেতু ওভারঅল আপনার শুল্ক মার্কিন যুক্তরাষ্ট্রে বেড়ে যাচ্ছে, তার মানে মার্কিন যুক্তরাষ্ট্রে গার্মেন্টের কিন্তু দামটা পড়ে যাবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে গার্মেন্টের বাজেটটা ছোট হয়ে যাবে। আমি যদি আপনাকে বলি, গত বছর আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় 84-85 বিলিয়ন ডলারের তৈরি পোশাক সারা বিশ্ব থেকে কিনেছে। এখন সব দেশের উপর তারা যদি এই উচ্চহারে শুল্ক বসায়, এটা কমপক্ষে 15 থেকে 20 বিলিয়ন ডলার, কিন্তু পুরো মার্কেটটা ছোট হয়ে যাবে। এখন আমাদের সেই ছোট মার্কেটের মধ্যে কিন্তু প্রতিযোগিতা করে টিকে থাকতে হবে। সমস্যাটা কিন্তু এখানেই শেষ না। যদি মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার ছোট হয়, মার্কিন যুক্তরাষ্ট্র যদি শুল্ক দিয়ে, অতিরিক্ত শুল্ক দিয়ে কোনো দেশের সরবরাহ যদি মার্কিন যুক্তরাষ্ট্রে কমিয়ে ফেলার চেষ্টা করে, ওই দেশগুলা তখন পৃথিবীর অন্যান্য জায়গায় তারা অতিরিক্ত সাপ্লাই করার চেষ্টা করবে। যেটা আমরা দেখব আমাদের প্রধান বাজার ইউরোপিয়ান ইউনিয়নে, আমরা দেখব চায়না, ইন্ডিয়া, তারা ব্যাপক রেটে সাপ্লাই করবে, তারা ওখানে দাম কমানোর চেষ্টা করবে। সুতরাং বাংলাদেশের জন্য আমাদের ডিলেমাটা হচ্ছে এই, মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারটা ছোট হবে আর অন্য বাজারগুলোতে আমরা দেখব যে প্রাইস অনেক রেটে ফল করছে, প্রতিযোগিতাটা মোটেও স্বস্তিদায়ক একটা অবস্থা না, বাড়বে নিশ্চয়ই। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারের কথা বলছেন। আমাদের সঙ্গে শাকিল চৌধুরী আছে, যিনি প্রবাসীদেরকে নিয়ে কাজ করেন এবং তিনি নিজেও দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। আপনাকে আমরা পেয়েছি, একটু জানতে চাই আপনার কাছে যে আপনি নিজেও তো আসলে যুক্তরাষ্ট্রের বাজারে যখন যুক্তরাষ্ট্রে থাকেন, সেই বাজারেরই একজন ভোক্তা। ওই বাজারের ভোক্তা হিসেবে এই শুল্ক তো আসলে আপনারা যারা ওখানে আছেন, পণ্য কেনেন, তাদের ঘাড়ের ওপরেই পড়বে। সেখানকার মানুষের প্রতিক্রিয়াটা আসলে কি? আপনাকে ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের বাজারে সবচেয়ে বড় অসুবিধাটা হলো কি, ওনারা আমাদের মতো ঠিক অর্গানাইজ ফাইটটা একেবারেই মাস লেভেলে করে না। ভোক্তাদের উপরে যখন চাপ আসে তখন নির্বাচনগুলোতে তারা এটাকে প্রভাবিত করবার সামনে চেষ্টা করে। যেমন সামনে একটা নভেম্বরে নির্বাচন আছে, মধ্যবর্তী নির্বাচন, সেখানে হয়তো কিছুটা প্রভাব আমরা দেখতে পারবো তাদের যে রিজেনমেন্ট যদি থাকে।
এমনিতে জেনারেলি বাজারের উপরে একটা চাপ আছে। আমি 2 সপ্তাহ আগের বাজার যদি বলি আর 2 সপ্তাহ পরের বাজারের মধ্যে কোন যে প্রোডাক্টের দাম ছিল $40 সেটা হয়ে গেছে $45। চায়নার সাথে কিছুটা চাপ আছে। আর এই যে টেরিফ হয়েছে, এই টেরিফের কারণে ভোক্তাদেরকে রিবেট চেক দিয়ে একটা অ্যাডজাস্টমেন্ট করবার চেষ্টা করছেন, অথবা কোথায় কীভাবে অ্যাডজাস্ট করবেন, এটা কিন্তু এখনও ট্রায়াল অ্যান্ড এরর প্রসেসে আছে। যুক্তরাষ্ট্রের ভোক্তাদেরকে নিয়ে যারা চিন্তাভাবনা করেন, থিঙ্ক ট্যাঙ্কসগুলো আছেন, তারা নিজেরাও কিন্তু কনভিন্স নন যে এটি দেশের সামগ্রিক অর্থনীতিকে শক্তিশালী করতে গিয়ে সাধারণ ভোক্তা বা এন্ড ইউজারকে আমরা চাপে ফেলছি কিনা। আসলেই কিন্তু কিছুটা ওয়ার্ল্ড মার্কেটের একটা চাপ ওখানে যাবে। উনি যে কথাটা শুরু করেছিলেন, আপনি শুধু যুক্তরাষ্ট্রের ভোক্তা নয়, ভোক্তার বাইং ক্যাপাসিটি কমে যাবে। আগে যে জিনিসটা সে ধরেন 100 টাকা দিয়ে কিন্তু, এটা এখন তাকে কিন্তু কিনতে হবে 150 টাকা দিয়ে, অথবা 125 টাকা দিয়ে, বা $125 যদি বলি, তাহলে $125 যদি সে বস্ত্র খাতের জন্য 30 টাকা 40 টাকা করতো, এখানে কিন্তু তার ক্যাপাসিটি, বাইং ক্যাপাসিটিটা কমবে। তো সুতরাং ইউজার্সের ক্যাপাসিটি কমলে আমার সাপ্লাইতেও চাপটা কমবে। মূল সরকারের বা ট্রাম্প প্রশাসনের টার্গেট ছিল যে, এবং বা আছে, যেটা ফিল করি আমরা, সেটা হচ্ছে উনি চান যে যারা এক্সপোর্ট করছে ওই দেশে, তারা তাদের ইন্ডাস্ট্রি রিলোকেট করুক, ওখানে ইনভেস্ট করুক, তাহলে তার এমপ্লয়মেন্ট হবে এবং তারা ওই মার্কেটটাকেই তারা সার্ভিস করবে। এই জিনিসটা কতটা সফল হবে, কারণ ওখানে কিন্তু সব জিনিসের দাম বেশি, আপনার লেবার ওয়েজেস অনেক হাই, যেখানে বাংলাদেশ অনেক বেশি কম্পিটিটিভ। এই যে কথাটা আপনি একটু আগে আনছিলেন যে ভারতের বা আমাদের যে বাকি আরও দেশগুলো আছে, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, চায়না, এগুলোর সাথে আমরা কিন্তু সব জায়গাতেই কম্পিটিটিভ ছিলাম। আমরা যে এন্ডের প্রোডাক্টগুলো তৈরি করি সাধারণ বাজারগুলোতে, আপনি মেসিস বলেন, ওয়ালমার্ট বলেন, আর যেগুলো সাধারণ মধ্যবিত্ত যে শ্রেণীর মানুষগুলো যেসব জায়গাগুলোতে বাজার করেন, প্রত্যেকটা জায়গাতেই আপনি গেলেই দেখবেন একটা ভালো কাপড় হাতে নিয়েছেন, ওটার গায়ে লেখা মেড ইন বাংলাদেশ। আমাদের জন্য ভালো লাগে, সকলের জন্যই ভালো লাগে। আমরা যখন চেম্বারে বা বিভিন্ন সময়ে ট্রেড ডেলিগেশনে কথা বলেছি, প্রত্যেকটা জায়গাতেই আমরা কিন্তু মার্কেট এক্সপান্ড করবার চেষ্টা করেছি। যুক্তরাষ্ট্রের বাজার কিন্তু বাংলাদেশের, আপনি মনে করেন যে পোশাক খাতের জন্য অন্যতম প্রধান এবং 1 নম্বর বাজার, একক কান্ট্রি হিসাবে যদি বিবেচনা করেন। আমরা $780 কোটি মতো এক্সপোর্ট করে, 7.8 বিলিয়নের মতো এক্সপোর্ট করেছি এখানে গার্মেন্টস। তো এই বাজার আমরা হারাবো না, এবং এটা কিন্তু কেউ রিপ্লেসও করতে পারবে না। আমাদের বাকি সবার সাথে বাড়লেও আমাদের তাৎক্ষণিকভাবে একটা চাপ যাবে যে বেড়ে গেছে, খরচটা বাড়বে। 10 টাকায় যে জিনিসটা করতাম ওটা হয়তো আমার এখন 15 টাকা হবে, কিন্তু আমাকে বিক্রিও কিন্তু ওখানে 70 টাকা করবার যে বার্গেইন, এটা কিন্তু প্রাইভেট সেক্টরের কিছুটা ক্যাপাসিটি আছে। আমাদের বাংলাদেশের প্রাইভেট সেক্টর বেশ সক্ষম। রাষ্ট্রীয় সহযোগিতা এবং নীতি সহায়তাটা থাকলে এই যুক্তরাষ্ট্রের বাজার, তাদের ভোক্তার উপরে চাপ কিন্তু আমেরিকার দায়িত্ব, তারা দেখবে। কিন্তু আসলে শুরু থেকে যদি আসলে এই দর কষাকষিটিকে আমরা দেখি, সেটি তো আসলে শুধু বাণিজ্যের উপরেই নিশ্চয়ই নির্ভর করছে না, বাণিজ্যের বাইরেও আসলে কতগুলো বিষয় আছে। আমি আপনার কাছে আবার আসবো, কিন্তু তার আগে একটু জনাব মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে ইলাহি আকবর, আপনার কাছে একটু জানতে চাই যে এই আলোচনায় আমরা দেখলাম যে বারবারই একটা কথা উঠে আসছে, যদিও খুব পরিষ্কারভাবে সেটি আলোচনাও করা যাচ্ছে না, কারণ যে নন ডিসক্লোজার শর্ত, সেই সমস্ত কারণে। কিন্তু এখানে আসলে এই আলোচনার ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি আসলে কিভাবে আমাদেরকে কি ঝুঁকিতে ফেলছে কিনা, আমরা একটা বড় বাজারে রপ্তানি ধরে রাখার জন্য জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে কোনো ছাড় দিলাম কিনা বা কি, এই বিষয়টা একটু আপনার কাছে জানতে চাই, যদিও এখানে অনেক ধোঁয়াশা আছে। জি, ধন্যবাদ। আপনারা জানেন যে বাংলাদেশ একটা এনডিএ, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট সাইন করেছে, এবং যার জন্য আমাদের দেশের জনগণ কিংবা সরকারও বলতে পারছে না হোয়াট দে হ্যাভ অ্যাকচুয়ালি সাইন্ড। তো এখানে একটা ধোঁয়াশাও রয়ে গেছে, এবং আমরা সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে অনেক আলোচনা দেখছি, কি হতে পারে কি হতে পারে না। তবে একটা জিনিস ভেরি ক্লিয়ার, সেটা হচ্ছে যে ওভারঅল এইমটা হচ্ছে কিন্তু আমেরিকা টু কন্টেন চায়না। চায়নার ইকোনমি যেইভাবে গ্রো করছে, অ্যান্ড দে উইল সুন আউটস্মার্ট আমেরিকা, এই ফিয়ার, এবং তারা অলসো দে আর গোয়িং টু চ্যালেঞ্জ দ্য ডলার। এই ডলারকে চ্যালেঞ্জ করা, ইকোনমি আউটস্মার্ট করা, এটা কিন্তু আই এম ওয়ারিড, এটা কি সত্যি সত্যি আর একটা থার্ড ওয়ার্ল্ডের দিকে যাচ্ছে কিনা। তো সেই দিক থেকে আমাদের চিন্তা করতে হতে পারে, হয়তো যদি এইভাবেই চলতে থাকে, এটা কিন্তু একটা দিস মে লিড টু আ থার্ড ওয়ার্ল্ড ওয়ার, এবং এটা পুরো বিশ্বের জন্য একটা বিরাট একটা ভয়ঙ্কর সংবাদ হতে পারে। আপনারা জানেন ইন্ডিয়া হ্যাজ টেকেন আ চ্যালেঞ্জ, 50% স্টেট ওয়ে, তারপর তারা দে আর গোয়িং টু চায়না। চায়না হ্যাজ অলসো সেড উই টেক দ্য চ্যালেঞ্জ, উই ডোন্ট কেয়ার এনিথিং। রাশিয়া ইজ অলসো জয়নিং।
যেরকম 3টা বিগ মেজর মার্কেট ওয়ার্ল্ড পাওয়ার যদি একসাথে হয় এবং আমেরিকায় চ্যালেঞ্জ করে এবং ব্রিক্সের মাধ্যমে তারা কিন্তু অলরেডি স্যাম্পল নোট ছাপিয়ে ফেলেছে। এখন তারা যদি সত্যি সত্যি ডলারকে চ্যালেঞ্জ করে, এখন আমরা সব কিছু সুইফটের পাঠাচ্ছি। ভেরি রিসেন্টলি, নট ইভেন আ মান্থ, আমার মনে হয় চায়না কিন্তু তাদের অল্টারনেট টু সুইফট একটা কিন্তু তারা চালু করেছিল, এবং কারণ সার্ভিসিং চার্জেস সো লেস যে আলটিমেটলি কিন্তু অনেক কান্ট্রি এই সুইফট বাদ দিয়ে এখানে যাবে। সো চ্যালেঞ্জিং ডলার, গেটিং আউট অফ সুইফট ইজ ডেফিনেটলি গোয়িং টু বি আ ভেরি একটা সিকিউরিটি থ্রেট। বাট আমি এইটার সাথে আমি আর একটা জিনিস, আমার ফ্ল্যাটে 2টা বায়ার হাউস আছে, তাদের সাথে মানে বাই দা বাই এটা নিয়ে আলোচনা করলাম যে এটার ইম্প্যাক্টটা কী হতে পারে। তবে যে ঠিক আছে, যেই পার্সেন্টেজ ট্যারিফ দিল, ইটস নট ব্যাড, অল রাইট, ইটস আমাদের উইল বি কোয়াইট কম্পিটিটিভ অন্যান্য অনেক দেশের চাইতে। কিন্তু যেই জিনিসটা হতে যাচ্ছে, অ্যাজ দে আর ট্রাইং টু সেল থিংস, দ্য বায়ার্স প্রপোজ করছে আপনারা এই এক্সেস ট্যারিফের 10% আপনার বহন করেন। ওইটা আমাদের কিন্তু ইন্ডাস্ট্রির সেই ক্যাপাসিটি নাই, কারণ আমাদের যারা ওয়ার্কফোর্স তারা অলরেডি দে আর ভেরি লো পেইড। যখন এই 10% আমাদের উপর চাপিয়ে দিবে, তখন তারা হাউ উইল ইউ এক্সিস্ট? এই যে আমাদের মহিলা একটা বিরাট গোষ্ঠী, আমি এক শ্রীলঙ্কার এক বড় বায়ানকে বলল যে বাংলাদেশ যেই চ্যালেঞ্জ ফেস করে গার্মেন্ট টিকে রাখছে, পৃথিবীর ইভেন ভিয়েতনাম এবং শ্রীলঙ্কার কেউ এটা পারতো না, আমরা যেরকম কোভিডের পর থেকে যে চ্যালেঞ্জ করে। তো এইটা আমাদের রেজিলিয়েন্স। এই রেজিলিয়েন্সটা কেন হয়েছে? আমাদের এই মহিলা ওয়ার্কার, এই মহিলা ওয়ার্কার আজ থেকে দেখেন 30 বছর আগে হোয়াট ওয়াজ হিজ হোম? তার পৃথিবীটা কী ছিল? তার পৃথিবীটা ছিল তার ঘর বাড়ি এবং নিয়ারেস্ট ফ্রেশ ওয়াটার পয়েন্ট। একটা গ্রামের মহিলা এর বিয়ন্ড সে পৃথিবী চিনত না। সেই মহিলা আজকে এত কষ্ট করে লক্ষ লক্ষ মহিলা আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রিকে টিকে রেখেছে। এখন তো সেই উই মাস্ট স্যালুট দিস লেডি। সেই লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকার মধ্যেই তো আসলে প্রশ্ন এসে দাঁড়িয়েছে, এই যে বিশ্বের বড় বড় মোড়ল দেশগুলোর যে যুদ্ধ, সেই জায়গায় আসলে আমরা কি আমাদের স্বার্থ সংরক্ষণ করে দর কষাকষিটা করতে পারছি, নাকি একটা আত্মতুষ্টির মধ্যেই আছি? স্বার্থ এই মুহূর্তে আমরা রক্ষা করতে পারবো বলে মনে হচ্ছে না, কারণ আত্মতুষ্টির জন্যই দেখেন অলরেডি কিন্তু তারা 25টা বোয়িং ড্রিমলাইনার 787 বুক করেছে। তারা প্রমিস করেছে আমরা তুলা আনবো, আমরা তোমাদের সয়াবিন অয়েল আনবো, আমাদের তেল আনবো। তো একটা অলরেডি একটা অ্যাডভান্স অর্ডার দিয়ে আসছে। অ্যাডভান্স অর্ডারের বদলতেই কিন্তু আমরা 20% পেয়েছি। এখন সত্যি সত্যি কবে আসলে 25টা আরও ড্রিমলাইন আমাদের লাগবে, আমাদের বাংলাদেশ এয়ারলাইন্সে তাদের আসলেই সেই রুট ম্যাপ এবং ফিউচার প্ল্যান আছে কি না সেটা পরের বিষয়। বাট একটা স্বস্তির বিষয় হচ্ছে যে বোয়িং ইজ নট ইন আ পজিশন টু সাপ্লাই আস ইমিডিয়েটলি। সো আমাদের কিছু একটা টাইম আছে। হোপফুলি বাই দেন দিস ট্রেড ওয়ার উইল সেটেল। ট্রাম্প মে এক্সিস্ট অর মে নট এক্সিস্ট। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। নিশ্চয়ই আপনার কাছে আরও শুনবো, তার আগে একটু ডক্টর আব্দুর রাজ্জাক আপনার কাছে আসতে চাই। মানে ফজলে এলাহি যেটি দিয়ে শেষ করলেন যে ট্রেড ওয়ার, অর্থনীতি মানে যুদ্ধের ক্ষেত্রে তো আগে আমরা দেখতাম যে সামরিক শক্তি, পেশি শক্তি দেখানো, কিন্তু এইবারের মানে বেশ গত কয়েক দশক থেকে আমরা দেখছি যে যুদ্ধের ক্ষেত্রে অর্থনীতিকে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই যে দুটো মেরুকরণ হচ্ছে বিশ্বের, তাই না? একটা আমেরিকা একদিকে, চীন, ভারত, রাশিয়া মিলে যদি আরেকদিকে হয়, আমাদের স্ট্র্যাটেজিটা আসলে কি হওয়া উচিত? একই সাথে আরেকটু বিষয় আপনাকে যুক্ত করতে বলবো, কারণ সামনে 2026 সাল থেকে আবার আমাদের সেই উন্নয়নশীল দেশের চ্যালেঞ্জও সেখানে যুক্ত হচ্ছে। আমরা আরেকটা চ্যালেঞ্জের মধ্যে ঢুকছি। এই দ্বিমুখী সংকটের মধ্যে এখন আমাদের অর্থনৈতিক কূটনীতি আসলে কেমন হওয়া উচিত? হ্যাঁ, আমি প্রথমে আগে আপনার প্রথম প্রশ্নের অংশের উত্তর দিই, বিকজ একটু সময় লাগবে, কিন্তু আমি ওনাকে কমপ্লিমেন্ট করতে চাই। উনি চমৎকার করে বলেছেন যে কিভাবে ট্রেড ওয়ার থেকে কনফ্লিক্ট শুরু হলে এটা বাইরে চলে যেতে পারে। খেয়াল করে দেখুন, আমরা যেটাকে বলি যে WTO বেসড যে রুলস ছিল, যেটা 1940-এর দশকে শেষ ভাগ থেকে আরম্ভ করে 1995 সাল পর্যন্ত আলাপ আলোচনা করে একটা সিস্টেম দাঁড় করানো হয়েছিল। কেন করা হলো? কারণ বিশেষ করে যখন স্নায়ুযুদ্ধের শেষের দিকে, যখন সোভিয়েত ইউনিয়নের কলাপস ছিল, মার্কিন যুক্তরাষ্ট্র মনে করেছিল যে এখন যদি পৃথিবীতে একটা লিবারাল ট্রেড অর্ডার চালু হয়, যদি আমরা মুক্ত বাণিজ্য করতে পারি, তাহলে সেখান থেকে সবচেয়ে বেশি সুবিধা তারা কিন্তু পাবে। এই জন্যই তো WTO সিস্টেম চালু করা হলো এবং ট্রেড রুলসগুলোকে ডিফাইন করা হলো। খেয়াল করে দেখুন, তখন থেকেও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তার আগে থেকে তারা USTR তৈরি করলো। USTR উদ্দেশ্য ছিল তারা যেন এটা সিকিউরিটি ইস্যুকে বাদ দিয়ে বাণিজ্য আলোচনা করতে পারে। ওভার টাইম এখন তারা দেখছে সব বাণিজ্য চুক্তি কিন্তু লেখা থাকে যে সিকিউরিটি ইন্টারেস্ট থাকলে হ্যাঁ সে একটি দেশ অন্যভাবে করতে পারে,
কিন্তু এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র সেইভাবে সিকিউরিটি জায়গাটায় হাত দেয় না। হ্যাঁ, এখন যখন তারা প্রথমে দেখেছে সোভিয়েত ইউনিয়নের যখন উত্থান হয়েছে, কিন্তু সোভিয়েত ইউনিয়ন কোনোভাবেই অর্থনৈতিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কম্পিট করতে পারে নাই। তারপরে আমরা 70-80 দশকে জাপানের উত্থান দেখেছি। জাপানের উত্থানটা ছিল ইকোনমিক উত্থান, জাপানে কোনো মিলিটারি পাওয়ার ছিল না। প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্র মনে করছে যে সে একটা পরাশক্তি দেখছে চায়নার মধ্যে, যার মিলিটারি মাইট আছে এবং অ্যাট দ্য সেম টাইম যার ইকোনমি মাইট এখন হচ্ছে ওয়েল এস্টাবলিশড। এই জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এখন WTO-কে পাশ কাটাতে হবে, এই কারণে বিকজ WTO সিস্টেম থাকলে সে অনেক ট্রেড ব্যারিয়ার্স ইম্পোজ করে তার স্বার্থ সংরক্ষণ করতে পারছে না। ফলে আমরা দেখছি যে প্রেসিডেন্ট ট্রাম্প উনি একদম এক্সট্রিম একটা মেজার নিয়েছেন, যেখানে সিকিউরিটির নাম দিয়ে এটাকে উনি কন্টেন করার চেষ্টা করছেন। এই প্রসঙ্গে আপনাকে একটা ইন্টারেস্টিং জিনিস বলি, থুসিডিডিস ট্র্যাপ, মানে থুসিডিডিসের যে ফাঁদ বলে একটা কথা আছে, গ্রিক ফিলোসফার, উনি বলেছিলেন যে সবসময় পৃথিবীর এমন ঘটনা ঘটবে যে এস্টাবলিশড পাওয়ারকে চ্যালেঞ্জ করবে হচ্ছে এমার্জিং পাওয়ার। তার মানে গত 500-600 বছরের যে ইতিহাস, সেটা নিয়ে হার্ভার্ডের পলিটিক্যাল সায়েন্টিস্ট ওনারা এক্সপ্লেন করে দেখেছেন যে পৃথিবীতে এই ঘটনা গত 500-600 বছরে 20 বার ঘটেছে। এই 20 বারের মধ্যে 16 বার হচ্ছে এইটা যুদ্ধের মাধ্যমে সমাধান হয়েছে, 4 বার যুদ্ধ করা ছাড়া আমরা সমাধান করতে পেরেছি। পৃথিবীর সব দেশের জন্য এটা এখন একটা অত্যন্ত বড় উদ্বেগের কারণ যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চায়নার যে সংঘাত, সেটা আসলে একটা হট ওয়ারে রূপান্তরিত হয় কিনা। যেমন উনি খুব ন্যায়সঙ্গতভাবে বলেছেন, এটা এখন আমাদের সবার কনসার্ন। আমরা যারা জিও ইকোনমিক্স নিয়ে কাজ করি, এখন আমরা দেখছি যে ইকোনমিক্স টুলগুলোকে ব্যবহার করা হচ্ছে পরাশক্তিদের স্বার্থ সংশ্লিষ্ট করার জন্য, তারা রুলস মানতে যাচ্ছে না। এইটার একটা ভয়ানক পরিস্থিতি হতে পারে যদি আমরা দেখি যে এটা যুদ্ধের দিকে গড়ায়। কেন এটা হচ্ছে? বিকজ আমরা রুলস বেস সিস্টেমটা কিন্তু ভেঙে ফেলেছি। আমার একটা বিরতি নেওয়ার সময় হয়েছে, আমি আপনার কাছে ওই প্রশ্নটাই রেখে যেতে চাই, মানে এই সমাধান যদি যুদ্ধের দিকেই যায়, বাংলাদেশের মতো আমাদের একটা দেশ যেখানে আসলে প্রায় 18 কোটি মানুষের জীবন জীবিকার নিরাপত্তার কথাটাই আগে ভাবতে হয়, সেই রকম একটা পরিস্থিতিতে আসলে আমাদের স্ট্যান্ড কি হওয়া উচিত বা আমাদের কূটনৈতিক অবস্থানটা কি হওয়া উচিত, সেই প্রশ্নের উত্তর আপনার কাছে জানতে চাই, কিন্তু তার আগে একটা বিরতি নিতে হবে। দর্শক, আপনারা দেখছেন অর্থনীতির সংলাপ। এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি অর্থনীতির সংলাপে। আজকের বিষয় যুক্তরাষ্ট্রের শুল্ক হুঁশিয়ারি ও নিরাপত্তা ঝুঁকি। বিরতিতে যাওয়ার আগে ডক্টর আব্দুর রাজ্জাক, আপনার কাছে জানতে চাচ্ছিলাম, এই যে যুদ্ধ দিয়েই যদি এই পরিস্থিতির সমাধান হয়, সেক্ষেত্রে একটা যুদ্ধকে মোকাবেলা করার মতো পরিস্থিতি তো আমাদের নেই, আমাদের কূটনৈতিক অবস্থানটা কি হওয়া উচিত? হ্যাঁ, দেখুন, যুদ্ধে যদি বড় শক্তিরা ইনভলভ হয়ে যায়, তাহলে অটোমেটিক্যালি দেখা যায় যে পৃথিবীর সবাই কিন্তু সেখানে এফেক্টেড হবে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং চায়না পৃথিবীর দুটো বৃহত্তম অর্থনীতি, তারা যদি যুদ্ধ না করে ঠান্ডা লড়াইও চালায়, তাহলেও কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশ এফেক্টেড হবে। আপনার মনে আছে যখন সোভিয়েত ইউনিয়নের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের স্নায়ুযুদ্ধ চলছিল, সেখানে তাদের সরাসরি যুদ্ধ না হলেও অনেক যুদ্ধ হয়েছে থার্ড কান্ট্রির মার্কেটে। তাহলে এটা আমাদেরকে মনে রাখতে হবে। সেটার কিন্তু এখনও আমাদের পৃথিবীতে অনেক নজির আছে, যেখানে আরেকটি দেশে থার্ড একটা কান্ট্রিতে যে দুটো শক্তি যুদ্ধ করেছে। তো এরকম একটা ভয়াবহ পরিস্থিতি অবশ্যই আমাদের কিন্তু থাকবে সামনে। তারপরে আমরা মনে করি যে এখনকার যে বর্তমান বিশ্ব ব্যবস্থা, এখানে মানুষের ইকোনমিক ইন্টারেস্ট অনেক বেড়েছে। তো কাজেই যারা নন পাওয়ার কান্ট্রিজগুলো আছে, বা নন পাওয়ার কান্ট্রিজ বলতে আমরা বুঝি যারা আসলে ওরকম খুব বড় শক্তি নাই, বাংলাদেশের মতো দেশ, তাদের কিন্তু একত্রে কাজ করার কিন্তু একটা উদ্যোগ কিন্তু আমাদেরকে নিতে হবে। আবার দেখুন, কোনো কোনো ক্ষেত্রে বিশেষ জায়গায় হয়তো শুভ বুদ্ধিরও উদয় হতে পারে। ইন্ডিয়ার জন্য কি একটা ভালো এটা দেখা, যে তারা যদি দেখে যে বিশ্বের দুটো বৃহত্তম দেশ যুদ্ধ করতেছে, তারা যদি পার্টিও হতে চায়, এটা নিশ্চয়ই ইন্ডিয়ার মতো একটা অর্থনীতির জন্য ভালো না। তারা কি চায়? তারা চায় যত বেশি ইকোনমি স্টেবল থাকবে, ওয়ার্ল্ড ইকোনমি যত স্টেবল থাকবে, সেখান থেকেই তো আমাদের মতো দেশগুলোতেও সফলতা লাভ করতে পারবে। কাজে আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু হবে আমরা স্টেবিলিটি মেনটেন করতে পারি কিনা। দেখুন, কতগুলো মন্দ জিনিসের মধ্যেও কিন্তু ভালো জিনিস উঠে আসে। প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে ট্যারিফ বসিয়েছেন, সেখানে অনেকে এখন মনে করতে পারেন যে হয়তো আমাদের WTOটাকে আরও শক্তিশালী করার একটা মোক্ষম সুযোগ। এবং এখানে দেখেন কতগুলো কিন্তু ভালো পজিটিভ দিক আছে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্র WTO প্রিন্সিপালস থেকে দূরে সরে যেয়ে বিভিন্ন দেশের সঙ্গে আলাদা আলাদাভাবে ট্যারিফ বসিয়ে চুক্তি করছেন, কিন্তু পৃথিবীর অন্য কোনো দেশ কিন্তু এখনও সরাসরি এই মার্কিন যুক্তরাষ্ট্রের পথ থেকে বেছে নেয় না। মেবি তাদের সেই রিয়েলাইজেশনটা আছে যে এভাবে করলে
পৃথিবীতে অনেক অশান্তি হতে পারে এবং এইটার যে নেট ইম্প্যাক্ট দ্যাট ইজ গোয়িং টু বি এক্সট্রিমলি ব্যাড। হ্যাঁ, কাজেই বাংলাদেশের মধ্যে দেশগুলো আমাদের সেই সুযোগগুলো নিতে হবে। আমরা নন স্টেট মানে নন পাওয়ার সোর্স হিসাবে, ফোর্স হিসাবে একটি দেশ যথেষ্ট পরিমাণ শক্তি না হলেও কালেকটিভলি যদি আমরা এটা অর্গানাইজ করতে পারি, যদি মোবিলাইজ করতে পারি, আমার ধারণা সেই ফোর্স যথেষ্ট শক্তিশালী হতে পারে। নিশ্চয়ই আপনার আমরা কাছে চাইবো যে ওরকম হট ওয়ার না হোক, শান্তি বজায় থাকুক। আমাদের কোল্ড ওয়ার এটা ম্যানেজ করতে হবে। নিশ্চয়ই আপনার কাছে আরো শুনবো জনাব শাকিল চৌধুরী, আপনার কাছে একটু আসতে চাই যে আসলে এই যে আলোচনাগুলো আমরা শুনতে পাই যে যুদ্ধের দিকে যদি যায়, সেখানে তো আসলে দিন শেষে আমাদের সাধারণ মানুষ, গরিব মানুষই এফেক্টেড হবে ব্যবসা বাণিজ্য এফেক্টেড হলে। সেই জায়গায় আসলে উদ্যোক্তাদের থেকে বা ব্যবসায়ীদের কাছ থেকে এখন থেকে সতর্ক হওয়া বা তাদের জন্য আপনার পরামর্শ কি হবে? আপনি খুব ভালো একটা জায়গাতে এসেছেন, সেটা হলো যে ওয়ার্ল্ডের কিন্তু ওয়ার কিন্তু এখন অনেকটাই ইকোনমিক ওয়ারের মধ্যে চলে যাচ্ছে। ট্রেড ওয়ার যেটা বলছিলেন আপনি, এটির একমাত্র কারণ প্রেস কিন্তু ওটা দিয়েই করছেন। যেমন আজকে দেখুন যুক্তরাষ্ট্র কি করেছে, তার টেরিফের কথা বলে, এই যে সাইন করেছেন উনি যে এক্সিকিউটিভ অর্ডারটি, সেখানে কিন্তু বলা আছে তিনি উপলব্ধি করছেন যে ন্যাশনাল সিকিউরিটি এবং ট্রেড অ্যান্ড তার ইকোনমিক ইস্যুসগুলো আমেরিকার স্বার্থের বিরুদ্ধে চলে যাচ্ছে। সেখানে সতর্কতামূলক প্রায় 90টি দেশের সাথে তিনি এই রেসিপ্রোকাল টেরিফ করতে যাচ্ছেন। আমাদেরকে সেটার মধ্যে ফেলেছেন, আমরা ওর মধ্যে আছি, আমরা ফাইটের করে কোনো রকম দাঁড়িয়ে আছি। আমাদের আনুষঙ্গিক বিষয়গুলোর সাথে একটা রিলেটেড অনেকগুলো দেশ আছে এই নেগোসিয়েশনটা ঠিকমতো হয়তো রানও করতে পারবে না। আমরা যে টপ ক্লাস করে ফেলেছি তা বলবো না, তবে মিডিওকারের থেকে আমরা ভালো ছিলাম। আমাদের নেগোসিয়েশনের স্কিলটা, প্রাইভেট সেক্টরের পার্টিসিপেশন, আমরা এই যেমন মনে করেন এখানে যে যুক্তরাষ্ট্রের যে বিজনেস ইন্টারেস্টগুলো আছে, যেমন শেভরন, অ্যাক্সিলারেট এনার্জি, তারপরে তাদের সয়াবিন এক্সপোর্টার্স যেগুলো ওখানকার, এদের সাথে আমাদের নেগোসিয়েশন কিন্তু স্টার্ট হয়েছে। ইভেন গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্টও সেখানে সাপোর্ট করেছেন ভার্চুয়াল মিটিংগুলো করে। সবাই চায় ওয়ার, কিন্তু কেউ চায় না ওয়ার, শুধু তারাই চায় যারা মিলিটারি ইন্ডাস্ট্রিকে প্রমোট করতে চায়। এটি একটা কথা বিশ্বব্যাপী চালু আছে যে আমেরিকার মিলিটারি ইন্ডাস্ট্রি হচ্ছে অলমোস্ট 60% অফ ইজ টোটাল মানে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনস। সে কারণে তার তো ওখানেই বোধহয় ইন্টারেস্টটা বেশি থাকবে। এখন ট্রাম্প কিন্তু প্রথমে যে প্রেসিডেন্ট ট্রাম্প এইবার ইলেকশনে আসবার আগে তিনি কিন্তু ওয়ার থেকে সব জায়গায় সরে আসার চেষ্টা করেছিলেন। অনেক মুসলিম ভোটার কিন্তু তাকে ভোট দিয়েছিলেন যে তিনি বোধহয় গাজায়ার যুদ্ধ বা এইগুলো ফিলিস্তিনের যুদ্ধের মধ্যে তিনি থাকবেন না। কিন্তু তার বড় রাজনীতির যে ক্যানভাস, সেখানে দু একটা জায়গায় তার যুদ্ধ হয়তো জিয়ে রাখতে হয়েছে। চায়নার সাথে করতে গিয়ে যেটা উনি যে ইকোনমিক পাওয়ার এবং উনি যেটা বলছেন মিলিটারি পাওয়ারের একটা ব্যালেন্স চায়না হয়ে গেছে। আর এই যে অনেকগুলোতে জায়গাগুলোতে আপনারা যে কথাটা আমরা শুনেছি যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, এটা নিয়েও কিন্তু আমাদের মধ্যে ধোঁয়াশা আছে। কিন্তু আমি ওই প্রশ্নটাও আপনাকে করতে চাচ্ছিলাম যে সাধারণত তো আমরা দেখি যে এই চুক্তিগুলোর ক্ষেত্রে চুক্তি হওয়ার পরে সেটি পাবলিক ডকুমেন্ট হয়ে যায়। তো আমরা তো শুনছি যে একটা চুক্তির অবস্থায় আমরা গিয়েছি, তো সেই ডকুমেন্টগুলোকে আসলে আমরা দেখতে পাবো কিনা? বা আমার মনে হয় এখানে দুটো জিনিস আছে। একটা হলো যে এনডিএ যেটা সাইন হয়েছে, সাধারণত এনডিএ দুটো নেচার থাকতে পারে। একটা নেচার হলো যে আমি যেহেতু আপনার সাথে আলোচনা করছি, আরও বহু লোকের সাথে আমি আলোচনা করব, আপনার সাথে কি আলোচনা করছি ওইটা আপনি সব শেষ হওয়ার পর্যন্ত ওনাকে বলবেন না, অথবা আপনি বাইরে জানাবেন না, নাহলে আমি ফিনিশিংয়ে যেতে পারবো না। আরেকজন হয়তো সেই দাবি করতে পারে আপনি কম বেশি এটা হলো। এটা হলো একটা, অর্থাৎ এই ডিসকাশন স্টেজে এটা ফাইনালাইজেশন হওয়ার আগে যেন, অথবা সবার সাথে আলোচনাটা শেষ না হওয়ার আগ পর্যন্ত এটা ডিসক্লোজ করতে পারবে না। এটা একটা এনডি হতে পারে, আমরা এক্স্যাক্টলি যদিও জানি না, সেটা বলেন নাই। আর আরেকটা হতে পারে যে কখনোই তুমি তোমার কম্পিটিটার বা আমার সাথে যারা আরেকজনের ট্রেড আছে তার কাছে তুমি ডিসক্লোজ করবে না আমি তোমাকে সুবিধা কি দিয়েছি। এখন প্রশ্ন আপনি যেটা হয়তো বলছেন বা পরিষ্কার করে সেটা আপনার মাথায় আছে কিনা, আমাদের কিন্তু সোশ্যাল মিডিয়া মানুষের মধ্যে একটা ধারণা আছে আমরা বোধহয় কোনো সিকিউরিটি জায়গায় নেগোশিয়েট করেছি কিনা, যেহেতু সিকিউরিটির ইস্যুটা ছিল এবং আমাদের সিকিউরিটি অ্যাডভাইজার সেই মিটিংয়েও ছিলেন। সুতরাং এটা মানুষের মধ্যে একটা পারসেপশন, একটা ধোঁয়াশা আছে। এই প্রশ্নের উত্তরটা নেয়ার আগে আমি আপনার কাছে যে প্রশ্নটা জানতে চেয়েছিলাম যে এই রকম একটা অনিশ্চয়তার মধ্যে, একটা দোলাচলের মধ্যে আসলে আমাদের উদ্যোক্তাদের ক্ষেত্রে কি মানে প্রস্তুতি নেওয়া উচিত? কন্টিনিউয়াস তাদেরকে প্রেশারে মানে প্রেশার বলতে নেগোসিয়েশনে থাকতে হবে। শুধু এই নয়, এই যে আমাদের 20% এসছে,
আমরা কিন্তু মনে করি এই 20%-এ আসছে মাত্র 6 বিলিয়ন ডেফিসিটের জন্য। বাংলাদেশের সাথে ইউএসের ট্রেড 6 বিলিয়ন। আমরা আমাদের উদ্যোক্তাদের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে এরকম একটা প্রস্তাবনা বা একটা হোপ দেয়া হয়েছে যে আগামী 1.5 বছরের মধ্যে আমি আরও এডিশনাল 3 বিলিয়ন রিডিউস করে দিব, এটা হয়ে যাবে। তো যদি সেটা করা সম্ভব, ইতিমধ্যেই কিন্তু প্রায় 180 কোটি বোধহয় 28 বিলিয়ন 280 মিলিয়ন ইউএস ডলারের অলরেডি এমওইউ সাইন হয়েছে ইম্পোর্টের, আমেরিকা থেকে যেগুলো আসবে। এই নেগোসিয়েশনগুলো যখন আমরা করছি, আমার প্রাইভেট সেক্টরকে প্রপারলি অ্যাক্টিভ রাখতে হবে, নেগোসিয়েশনগুলো কন্টিনিউ রাখতে হবে। একটা কথা আছে উর্দুতে বলে যে ডোন্নে ওয়ালে কো খোদা মিল যেতা, যে খুঁজতে থাকে সে একসময় আল্লাহর দিদারও পেয়ে যায়। তো আমাদের যদি এইটা চেষ্টা করতে থাকি আমরা, আমাদের অভিষ্ট লক্ষ্য, যেমন ধরেন এই এডিশনাল যে টেরিফটা এসছে, এটি যে বাংলাদেশের পার্সপেক্টিভে যদি এটা 10% হতো, আমরা খুব কমফোর্টেবলি চলতে পারতাম। কারণ আমার এখানে যে ওয়ার্কফোর্স আছে, আমি হয়তো আবার ক্যাপাসিটিটা একটু বাড়াতে হতো। চায়না থেকে যদি কিছু অফলোড হয়, ইন্ডিয়ার যে অবস্থা এখন তৈরি হয়েছে, একটা ফাইট আছে ইন্ডিয়ার সাথে, সুপিরিয়রিটি একটা ফাইট আছে। চায়না রাশিয়ার, ইন্ডিয়া রাশিয়ার সাথে কাজ করতে গেছে, আমেরিকা বলেছে আমার সাথে আমি ওর সিগনেশন দিই। আমার কিন্তু ওই যন্ত্রণাগুলো নাই, বাট আমাকে আশপাশ থেকে একটু ভয় দেখিয়ে রাখা, এই ভয়ের মধ্যে আমার অন্য কিছু আছে কিনা সেটা ভিন্ন বিষয়। আমরা হয়তো শুনবো অর্থ উপদেষ্টা মহোদয়কে কিন্তু প্রশ্ন করা হয়েছিল যে এই ব্যাপারে আপনার বক্তব্য কি, আমরা আর কি দিয়েছি বা কিছু। উনি বললেন যে না, ওটা ফেরার পরে আমি ওনাদের কাছ থেকে জানবো, জেনে হয়তো আমরা অপেক্ষায় থাকবো। আমরা আমাদের পারসেপশনটা, পাবলিক পারসেপশনটা নেগেটিভ নিব না। এই কারণে নিব না যে আমাদের একটা বড় বৃহৎ অর্থনৈতিক সম্পর্কের দেশ হচ্ছে এখন আমেরিকা, এক্সপোর্টের দেশ আমেরিকা। আমার অনেক কিছু জড়িত এখানে। আমি এটাকে খুব সফটলি, স্মুথলি এবং খুব প্রুডেন্টলি হ্যান্ডেল করতে চাই। নিশ্চয়ই আপনার কাছে আরও শুনবো, কিন্তু আপনার একটি কথা ধরেই আসলে জনাব ফজলে ইলাহি আকবর আপনার কাছে একটু আসতে চাই যে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আমরা নানান রকম পারসেপশনের কথা শুনি যে এই দর কষাকষির মধ্যে দিয়ে আসলে রাষ্ট্রীয় নিরাপত্তা সঙ্গে কম্প্রোমাইজ করা হলো কি না, সেটির বিষয়ে আপনার কাছে একটু জানতে চাই। আসলেও সেই সুযোগ আছে কিনা। একেবারে খুব সামাজিক যোগাযোগ মাধ্যমের ভাষাতেই যদি বলি যে আমরা কি আসলে আমেরিকান ঘাঁটি বাংলাদেশে বসানোর ক্ষেত্রে রাজি হলাম কিনা, আমরা কি সেন্ট মার্টিন দিয়ে দিলাম কিনা, আমাদের সমস্ত কিছু নিরাপত্তা সেখানে সারেন্ডার করা হলো কিনা, এই ধরনের শঙ্কাগুলো বা এই আলোচনাগুলোকে আসলে আপনি কীভাবে দেখেন? ধন্যবাদ। আমি কিন্তু যদি সিরিয়াসলি আমেরিকার প্রেজেন্ট জিও স্ট্র্যাটেজিক ফোকাস দেখি, তাদের ফোকাসটা কিন্তু চায়না সেন্ট্রিক। এবং আপনারা জানেন এই মুহূর্তে কিন্তু বাংলাদেশকে কিন্তু চায়না, ইন্ডিয়া, আমেরিকা তিনজনই কিন্তু টানাটানি করছে। সবাই তার একটু কিছু না কিছু কন্ট্রোল এখানে রাখতে চাচ্ছে। এবং অ্যাট দ্য ব্যাক অফ বোথ ইন্ডিয়া এবং আমেরিকা, চায়না কন্টেনমেন্ট ইজ দ্য ফোকাস। বাট এটাও দেখতে হবে আমাদের এই যে বর্তমান যে বিশ্ব রাজনীতির অবস্থা, সেখানে ওই একটা দেখছি যে আমেরিকা ইজ কোয়াইট টায়ার্ড অফ ওয়ার। তারা আফগানিস্তান থেকে দে হ্যাড টু পুল ব্যাক, তারা ভিয়েতনাম থেকে পুল ব্যাক করেছে। তো এরকম তারা পুল ব্যাক করতে তাদের সোসাইটির মধ্যে, এবং এটা ইলেকশনও তাদের এফেক্ট করে, যে আমেরিকা এই মুহূর্তে মনে হয় না কোনো একটা বড় যুদ্ধে কিংবা কোনো ইভেন লোকাল ওয়ারেও তারা জড়াতে চায়। আপনি জানেন 2021 সালে যখন 20 সালে যখন বার্মা অ্যাক্ট হলো, বার্মা অ্যাক্টের যদি আপনি ডিটেল যান, তখন কিন্তু মনে হবে আমেরিকা হ্যাজ এ বিগ ফোকাস বার্মা এবং এই রিজন নিয়ে। এখন ট্রাম্প আসার পরে আমার মনে হচ্ছে এই ফোকাস হ্যাজ শিফটেড। এটা টেম্পোরারি ইটস নট ইন দি ফোকাস অফ দি আমেরিকান জিওপলিটিক্যাল ইন্টারেস্ট। তো এটা যদি সত্যি সত্যি ফোকাসটা শিফট করে থাকে, তাহলে আই ডোন্ট সি যে তারা বাংলাদেশে বেস করবে। আর সেন্ট মার্টিনের উপর বেস করা এটা একটা আমাদের পলিটিক্যাল গেমিক। সেন্ট মার্টিন ক্যান নট বি এ বেস, কেন এটা ভেরি ফরমেশন অফ দ্য আইল্যান্ড ইজ কোরাল। কোরাল আইল্যান্ডের একটা গুণ হচ্ছে যে এটা ভেরি সফট। এখানে আপনি কোনো হেভি স্ট্রাকচার করতে পারবেন না। একটা এয়ার বেস বলেন, একটা নেভাল বেস করতে হলে যেই পরিমাণ ওয়েট নেওয়ার কথা, ইট হ্যাজ টু বি হার্ড রক, সেই ক্যাপাসিটি সেন্ট মার্টিনের নাই। সুতরাং এটা পলিটিক্যালের জন্য বলা হয়, জনগণের জন্য অনেক উৎফুল্ল থাকে কিংবা মানে অনেক কিছু স্বপ্ন দেখে, আসলে এটা বাস্তবের কোনো কিছু নাই। তবে আমাদের যে এইটা বিষয়, সেটা হচ্ছে যে ইফ আমেরিকা এই বার্মা অ্যাক্ট নিয়ে এগুলো যদি এখান থেকে মুখ ফিরিয়ে নেয়, এবং আমরা দেখছি তারা ইভেন রোহিঙ্গাদেরকে কিন্তু বাঁচিয়ে রাখার জন্য, সাস্টেনের জন্য আমেরিকা ইজ দ্য বিগেস্ট কন্ট্রিবিউটর। নো আদার কান্ট্রি
অ্যান্ড উই আর গ্রেটফুল আমেরিকার কাছে যে আমেরিকা এতদিন পর্যন্ত আমাদেরকে এই 1.3 মিলিয়ন লোকদেরকে আমরা খাওয়াচ্ছি, রাখতে পেরেছি। কিন্তু তাদের এবং ইতিমধ্যে কিন্তু উনি এই এইটটা কিন্তু অলমোস্ট কাম টু অ্যান্ড হাফ, অর্ধেক করে ফেলেছে। তা আমাদের সবচেয়ে বড় চিন্তার বিষয় হবে আমেরিকা যদি মিয়ানমার থেকে ফোকাস উঠে নেয়, আমাদের তার রোহিঙ্গাদের ফিউচার কী? আমি কিছু আমেরিকান থিঙ্ক ট্যাঙ্কের সাথে কথা বলেছি, তাদের ধারণা এই মুহূর্তে রোহিঙ্গা ইজ ইন দ্য ব্যাক। আপনার কথা থেকে আসলে আমার মনে আরও প্রশ্ন জাগছে যে বাস্তবতা যদি জিও পলিটিক্যাল দৃষ্টিকোণ থেকে যদি বাস্তবতা এই হয়, তাহলে যে শঙ্কাগুলোর কথা বললাম, যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আলোচনাগুলি, তাহলে কি এগুলো শুধুই চটকদার আলোচনা? এই প্রশ্নের উত্তর আপনার কাছে নিব, কিন্তু তার আগে একটা বিরতি নিতে হবে। দর্শক, আপনারা দেখছেন অর্থনীতির সংলাপ। এ পর্যায়ে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি অর্থনীতির সংলাপে। আজকের বিষয় যুক্তরাষ্ট্রের শুল্ক হুঁশিয়ারি ও নিরাপত্তা ঝুঁকি। বিরতিতে যাওয়ার আগে জনাব ফজলে ইলাহি আকবর, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে তাহলে এই যে নিরাপত্তার প্রশ্নে যে প্রশ্নগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে বা সাধারণ মানুষের মনে ঘুরফির করে, সেগুলো কি আসলেই শুধু চটকদার কথাবার্তা? অনেকটা। আপনি দেখেন, অনেক সময় দেখবেন আপনি ইউটিউবে এমন এমন ক্যাপশনে একটা নিউজ দেওয়া হয়, ভিতরে যখন আপনি যে ক্লিক করলেন ইট ইজ টোটালি ভিন্ন কথা। এটা কেন করে? তার এই চমৎকার একটা আকর্ষণীয় একটা ক্যাপশন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে হি ওয়ান্টস আ ক্লিক, কারণ এই ক্লিক কতগুলো পড়লে এর উপরেই কিন্তু তার আয়। তো এইগুলো বেশিরভাগ ক্ষেত্রেই চাটুকদার, এবং আননেস এটা সোর্স জেনুইন না হলে এবং কোনো সংলাপ, কোনো অথেন্টিক কোনো থিঙ্ক ট্যাঙ্ক না বললে এটা বিশ্বাস করার কোনো কারণ নাই, এটা বলে আমি মনে করি। তবে আমি এখানে গভর্নমেন্ট একটা জিনিস একটা ভালো, যেটা আমরা এখনও আলোচনা করি নেই। তো যদিও আমেরিকা আমাদেরকে 20+16.35.5 পেয়েছে, যদি আমরা আমেরিকান কটন ইউজ করি এবং যদি এনিথিং অফ আমেরিকান অরিজিন আমাদের প্রোডাক্টে যদি 20% থাকে, তাহলে 20% রিডিউস করবে। তা আমরা যদি একটা শার্টের দাম আমরা প্রডিউস করি এখন যে $10, এটার মধ্যে যদি 20% আমেরিকান কটন কিংবা কোনো প্রোডাক্ট থাকে, তাহলে আমরা $2 কমে $8 বিক্রি করতে পারবো। সো এটাও কিন্তু একটা আমাদের বিরাট অপরচুনিটি, যে আমেরিকান অরিজিন এনিথিং যেটা আমাদের যদি সংযোগ করতে পারি আমাদের প্রোডাক্টে, উই ক্যান সেল ইট ইভেন চিপার। আমাদের তাহলে এখন দৃষ্টিটা সেদিকেই দেওয়া উচিত, কত অপরচুনিটি যেগুলো আছে সেগুলোকে সর্বোচ্চ উপায়ে কতভাবে ব্যবহার করা যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব শাকিল চৌধুরী, আপনার কাছে একটু আসতে চাই। আলোচনার শেষ দিকে আছি আমরা। এই যে মানে নিরাপত্তার শঙ্কা নিয়ে যে কথাবার্তা হচ্ছে, তার চেয়ে তো এখন আসলে পুরো বিশ্বের যে সংকটের দিকে আমরা যাচ্ছি, সেখানে উদ্যোক্তাদের আরও বেশি কিভাবে প্রোডাক্টিভিটি বাড়ানো যায়, কিভাবে বাণিজ্যের সম্ভাবনাগুলোকে কাজে লাগানো যায়, সেদিকে মনোযোগী হওয়া উচিত কিনা? আমার অবশ্যই মনোযোগী হওয়া উচিত। উনি যে কথাটা বলছেন এবং যেটি আপনি ঘুরে ফিরে এই আলোচনায় আসছে, সেটা হলো যে পাবলিক পারসেপশন এবং বিভিন্ন রকমের ধারণা, এটি কিন্তু এসছে মূলত হিউম্যানিটেরিয়ান করিডোরটা নিয়ে আলোচনাটা, যখন আমাদের নিরাপত্তা উপদেষ্টা ইউএন সেক্রেটারি জেনারেলের সাথে আলোচনায় এটা আনআর্থ করলেন বোধহয় এপ্রিলের 7 এইরকম সময়। এটা করার পর এটা কনফিউশন তৈরি হয়েছে। আমরা ব্যবসায়ীরা বা এই সাধারণ মানুষ, আমরা আপাতত এটাকে এইভাবেই দেখতে চাই যে একটা হিউম্যানিটেরিয়ান একটা স্পেস চেয়েছিলেন তারা রোহিঙ্গাদেরকে তার সাপোর্ট করবার জন্য, এবং ওটা অন্য কিছু যদি তাদের পিছনে থাকে আমরা এই মুহূর্তে এটা দেখব না, যেহেতু এটা এখনও সামনে আসেনি। তবে আমাদের বিশ্বাস থাকবে ব্যবসায়ী হিসাবে, দেশের নাগরিক হিসাবে, আমাদের সরকার, আমাদের রাষ্ট্র, আমাদের নেগোসিয়েটাররা নিশ্চয়ই বাংলাদেশের স্বার্থ এবং নিরাপত্তার বিষয়গুলো মাথায় রেখেই নিশ্চয়ই যা কিছু করার তাই করবেন। এবং আমাদের ব্যক্তিগত উদ্যোক্তা শ্রেণী যেটা আছে, সেই উদ্যোক্তা শ্রেণীর যে উদ্যোগগুলো থাকবে, এই উদ্যোগগুলো যেন অব্যাহত থাকে। আমাদের নেগোসিয়েশন এবং অর্গানাইজেশন টু অর্গানাইজেশন লবি এবং এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনগুলো নিয়মিতভাবে আলাপ আলোচনাগুলো জারি রাখা, এখানে সরকারি সহায়তা যদি বলবৎ থাকে, আমাদের যে স্কিল আছে, যে এক্সপার্টিস আছে, পার্টিকুলারলি যে পোশাক খাতের, আমার মনে হয় আমরা এই সক্ষমতা ধরে রাখতে সক্ষম হব। এবং আমাদের ডেফিসিট এত বড় নয় যে আমেরিকা একেবারে চড়াও হয়ে আমাকে নানান কিছু দিয়ে চাপ দিবে, সেই অবস্থা হয়তো হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই আলোচনা শেষ করতে চাই ডক্টর আব্দুর রাজ্জাক আপনাকে দিয়ে। নিরাপত্তার প্রশ্নে যেটি, সেটা হচ্ছে যুদ্ধ, শঙ্কা, সব কিছু মিলিয়ে আসলে দিন শেষে বাংলাদেশের মানুষের নিরাপত্তা অবশ্যই জরুরি। এই 18 কোটি মানুষের খেয়ে পড়ে থাকার যে অর্থনীতির যে নিরাপত্তা, সেটি তো অনেক বেশি জরুরি। সেই জায়গায় আসলে এই এতগুলো চ্যালেঞ্জকে মাথায় রেখে এখন আমাদের মূল ফোকাস কোথায় হওয়া উচিত বা কোন দিকে নজর দেওয়া উচিত? আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। আমি বলবো, দেখুন,
সমস্যা সংকুল যে বিশ্ব পরিবেশ আমরা দেখতে পাচ্ছি সেখানে আমরা আসলে স্মল অ্যাক্টর। তার মানে অনেক কিছু পৃথিবীতে ঘটবে এবং আমাদেরকে একটা মেনে নিয়ে কাজ করতে হবে। আমি যেটা এখন দেখছি যে বেসিক্যালি আমরা বুঝতে পারি যে এখন যে ল্যাক অফ প্রেডিক্টেবিলিটি অ্যান্ড পলিসি আনসার্টেনটি আর গোয়িং টু বি দ্য নর্মস অফ দ্য ডে। এটা এখন একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হয়ে যাচ্ছে। তাহলে তখন আমরা কি করতে পারি? আমার কাছে আমাদের ফোকাসটা করে দুটো জায়গায়। এক, আমরা আমাদের প্রোডাক্টিভিটিটাকে এনহ্যান্স করতে হবে, প্রতিযোগিতার সক্ষমতা যেন কোনোভাবে না কমে। এবং আমরা জানি কোথায় প্রতিবন্ধকতা আছে, এটা কি আমাদের ইনফ্রাস্ট্রাকচার, আমাদেরকে স্কিল ডেভেলপমেন্ট, প্রোডাক্টিভ হতে হবে আমাদের সামনের বিশ্বে টিকে থাকার জন্য এইটা। আর যে জিনিসটা লাগবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, নেগোসিয়েশন ক্যাপাসিটি তৈরি করতে হবে। আমরা দীর্ঘদিন যাবৎ এলডিসি এখনও আছে, লিস্ট ডেভেলপ কান্ট্রি থাকা মানে হচ্ছে আমাদের কোনো জিনিস নেগোশিয়েট করে নিতে হয় না। পৃথিবীর সব দেশ আমাদেরকে এমনিই দিয়েছে, ইউরোপিয়ান ইউনিয়নের ডিউটি ফ্রি পায়, আমরা নেগোশিয়েট করতে হয় না, রাইট? তার মানে আমাদের ওই নেগোশিয়েট করার যে স্কিল সেট সেটা কিন্তু আমরা রপ্ত করতে পারি না। এখন বর্তমান যে বিশ্ব পরিস্থিতিতে এখানে কিন্তু আমাদের প্রতিনিয়ত নেগোসিয়েশন করতে হবে এবং এমন নেগোসিয়েশন করতে হবে যেটা ট্রেড নর্মসের বাইরে যাবে। আমাদের কি সেই প্রস্তুতি আছে? আমার কাছে মনে হয় যে এই দুটো জিনিস চিন্তা করতে হবে, প্রোডাক্টিভিটি ম্যানেজ করা এবং আমাদের নেগোসিয়েশন পাওয়ার ইমপ্রুভ করা। মানে এতদিন তো ছিল আমরা শুধু শ্রমিকের দক্ষতা, উদ্যোক্তাদের দক্ষতা, কিভাবে অপচয় কমায়, এগুলো নিয়ে কথা বলেছি। তাহলে এখন আলোচনার বিষয় হচ্ছে আমাদের নীতি নির্ধারক যারা আছেন তাদের দক্ষতার দিকেও আসলে নজর দিতে হবে। এটার সঙ্গে সেটা কিভাবে? হ্যাঁ, এটার সঙ্গে মনে রাখতে হবে, দেখুন দক্ষতার যখন আমরা বলি বা প্রথমে প্রোডাক্টিভিটির কথা যদি বলি, প্রোডাক্টিভিটি এখন মানে এই না যে শুধু আপনি কম মজুরি দিয়ে করলেই যে আপনি পাবেন সেটা কিন্তু না। ব্র্যান্ড ইমপ্রুভমেন্ট হতে পারে, কোয়ালিটি একটা বিগ ইস্যু আছে। দেখুন গার্মেন্টসের বাইরে আমাদের দেশে অনেক প্রোডাক্টস আছে। বাংলাদেশে আমরা সিমেন্ট থেকে সেরামিক, ফার্টিলাইজার থেকে ফুড আইটেম সব তৈরি করে আমরা লোকাল মার্কেটে তৈরি করি। লোকাল মার্কেটে যে প্রোডাক্টসগুলো আছে এগুলো তো আমরা এখনও এক্সপোর্ট রেডি করতে পারি না, তাই না? লেদার ইন্ডাস্ট্রির কথা আপনারা জানেন, সেখানে কী হচ্ছে। এই জন্য আমি বলছি যে নতুনভাবে চিন্তা করতে হবে যেন আমরা আমাদের ওই জায়গাগুলোতে নতুন রপ্তানির একটা উৎস খুঁজে পাই, সেখানে যেন আমরা আমাদের কম্পিটিটিভনেস ধরে রাখতে পারি। কম্পিটিটিভনেস এখন শুধুমাত্র ট্যারিফকে কি বসালো সেটা না, একটা ভালো সাপ্লাই চেনে থাকা, পৃথিবীর সঙ্গে সবার সঙ্গে সম্পর্ক রক্ষা করে সেই সাপ্লাই চেনের রিলায়েবল সাপ্লায়ার হতে পারাটাও কিন্তু আপনার কম্পিটিটিভনেস একটা ইস্যু। যদি চায়না, ইন্ডিয়া এরা যদি ফ্যাক্টরস হয় যাদের কিনে যদি সিকিউরিটির কনসার্নস থাকে, মার্কিন যুক্তরাষ্ট্র যদি তাদের সঙ্গে একটা টেনশনের সম্পর্ক থেকে যায়, সেটা আমাদের কিন্তু একটা এক্সট্রা কম্পিটিটিভনেস দিতে পারে। কারণ আমরা হচ্ছে মোরলেস একটা মানে টেনশন ক্রিয়েটিং একটা অ্যাক্টর। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছে অর্থনীতির সংলাপ থেকে। ফিরবো আগামী শনিবার রাত 10টায়। থাকবেন অন্য কোনো অতিথি, থাকবেন আপনারাও। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন 24 ঘন্টা।